অর্ক একজন ফ্রিল্যান্স সাংবাদিক। শহরের ঘিঞ্জি জীবন থেকে দূরে একটু শান্তির খোঁজে সে তার এক দূর সম্পর্কের দাদুর রেখে যাওয়া পুরনো বাগানবাড়ি চম্পাকুঠিতে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িটি বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে, যার চারপাশে মাইলের পর মাইল শুধু শাল বন আর পরিত্যক্ত জমি। গ্রামে পৌঁছতে পৌঁছতে রাত ৮টা বেজে গেল। স্টেশনে নামার পর কোনো রিকশা বা ভ্যান তাকে ওই বাড়ির দিকে নিয়ে যেতে রাজি হল না। সবাই এক অদ্ভুত ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল। শেষমেশ এক বুড়ো লোক তাকে সতর্ক করে দিয়ে বলল, খোকন, চম্পাকুঠিতে যাচ্ছ যাও, কিন্তু মনে রেখো, ও বাড়ির দেওয়ালগুলোরও কান আছে আর ছাদটার চোখ আছে। দ্বিতীয় অধ্যায়, চম্পাকুঠির অন্দরমহল। বাড়িটি বিশাল, পুরনো দিনের খড়খড়ি দেওয়া জানলা আর বড় বড় থাম। অর্ক ভেতরে ঢুকে দেখল ধুলোর আস্তরণ জমে আছে সবখানে। সে দোতলার একটা বড় ঘরে থাকার ব্যবস্থা করল। রাতে খাবার পর সে যখন তার ল্যাপটপ নিয়ে বসল, তখন রাত ঠিক 11টা। হঠাৎ সে শুনতে পেল নিচতলায় কেউ যেন খুব ধীর লয়ে হারমোনিয়াম বাজাচ্ছে। সুরটা চেনা, কিন্তু ভীষণ বিষণ্ণ। অর্ক ভাবল হয়তো পাশের কোনো বাড়ি থেকে আসছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল 2 মাইলের মধ্যে কোনো বসতিই নেই। সে টর্চ নিয়ে নিচে নামল, কিন্তু নিচে নামতেই সুরটা থেমে গেল। শুধু একটা পচা বুনো ফুলের গন্ধ তার নাকে এলো। তৃতীয় অধ্যায়, লাইব্রেরির রহস্য। অর্ক নিচতলার লাইব্রেরি ঘরে ঢুকল। সেখানে আলমারির এক কোণায় সে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা তার দাদুর নয়, বরং অন্য কারো। নাম লেখা নেই। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল এক অদ্ভুত আতঙ্কের কথা। আজ 5ই ভাদ্র। ওরা আবার এসেছে। জানলার কাঁচে নখের আঁচড় কাটছে। ওরা আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি জানি যদি আমি একবার তাকাই, তবে আমার আত্মা ওরা শুষে নেবে। সিঁড়ির নিচে যে অন্ধকার ঘুঁপচিটা আছে, ওখানেই ওরা দিনের বেলা লুকিয়ে থাকে। অর্ক পড়তে পড়তে শিউরে উঠল। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করল কেউ তার ঠিক পেছনে দাঁড়িয়ে তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সে ছট করে পেছনে ফিরল। কেউ নেই, কিন্তু মেঝের ধুলোর ওপর একজোড়া বড় বড় পায়ের ছাপ, যা কিছুক্ষণ আগেও ছিল না। ছাপগুলো লাইব্রেরির অন্ধকার কোণার দিকে চলে গেছে। তৃতীয় অধ্যায়, সিঁড়ির নিচের বিভীষিকা। রাত তখন 1:15। বাইরে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলো। বিজলির আলোয় ঘরটা ক্ষণে ক্ষণে সাদা হয়ে যাচ্ছে। অর্ক দোতলায় নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য সিঁড়ির কাছে এলো। ঠিক তখনই সে দেখল সিঁড়ির নিচের সেই ছোট ঘরটার দরজাটা আধ খোলা। সেখান থেকে একটা অস্পষ্ট কান্নার শব্দ আসছে। কোনো বাচ্চার কান্না নয়, যেন কোনো বৃদ্ধ মানুষ যন্ত্রণায় গোঙাচ্ছে। অর্ক নিজের সাহস সঞ্চয় করে টর্চ মারল সেই ঘুঁপচি ঘরে। সে দেখল দেওয়ালের কোণে একটা অবয়ব কুঁকড়ে বসে আছে। তার গায়ের চামড়া ঝুলছে আর চুলগুলো তামাটে রঙের। অবয়বটা ধীরে ধীরে মুখ ফেরাল। অর্ক দেখল লোকটার কোনো চোখ নেই। চোখের জায়গায় দুটো গভীর বর্ত থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। সে তার ভাঙা গলায় অস্পষ্টভাবে বলল, ডায়েরিটা ফিরিয়ে দাও, ওটা পড়লে তোমাকেও ছাড়বে না। পঞ্চম অধ্যায়, ছায়াদের মিছিল। অর্ক প্রাণ ভয়ে দৌড়ে দোতলার ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। সে শুনতে পেল সিঁড়ি দিয়ে একের পর এক ভারী পায়ের শব্দ উপরে উঠে আসছে। একটা নয়, অনেকগুলো। পুরো বাড়িটা যেন জেগে উঠেছে। জানলার খড়খড়িগুলো সজোরে নড়তে শুরু করল। হঠাৎ তার ল্যাপটপের স্ক্রিনটা জ্বলে উঠল। সেখানে গুগল ডকে নিজে নিজেই টাইপ হতে শুরু করল, অর্ক, তুমি কি আমাদের দেখতে পাচ্ছ? আমরা এখন তোমার খাটের নিচে। অর্ক জমে গেল। সে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলল। সে অনুভব করল খাটের নিচ থেকে কতগুলো বরফ শীতল হাত তার পা দুটো আঁকড়ে ধরছে। সে নিচের দিকে তাকিয়ে দেখল শত শত সাদাটে হাত মেঝে ফুঁড়ে উঠে আসছে। ষষ্ঠ অধ্যায়, শেষ রক্ষা। রাত 3টে। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অর্ক আর সহ্য করতে পারল না। সে জানলা দিয়ে লাফ দেওয়ার জন্য কাঁচ ভাঙল, কিন্তু বাইরে তাকিয়ে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। বাগানের প্রতিটা গাছের ওপর একটা করে সাদা কফিন ঝুলছে, আর প্রত্যেকটা কফিনের ভেতর থেকে অর্কর নিজের মুখটা উঁকি দিচ্ছে। সে বুঝতে পারল সে আসলে চম্পাকুঠিতে আসেনি। সে মারা গেছিল স্টেশনে নামার পরেই সেই দুর্ঘটনায়। এই বাড়িটা আসলে একটা মায়া, যেখানে অতৃপ্ত আত্মারা নতুন আত্মাদের বন্দী করে রাখে।
পরদিন সকালে গ্রামের লোক দেখল চম্পাকুঠির গেটের সামনে অর্কর ব্যাগটা পড়ে আছে, কিন্তু বাড়ির ভেতরে বা বাইরে অর্কর কোনো চিহ্ন নেই। শুধু লাইব্রেরির সেই ডায়েরি তার শেষ পাতায় একদম টাটকা কালিতে লেখা হয়েছে, আজ 11ই চৈত্র। অর্ক আমাদের সাথে যোগ দিয়েছে, এবার পরের জনের অপেক্ষা। উপসংহার: গল্পটি শেষ হল, কিন্তু রাত এখনো অনেক বাকি। আপনার কি মনে হচ্ছে আপনার ঘরের দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে, নাকি খাটের নিচের অন্ধকারে কোনো ছায়া নড়ছে? আপনি কি চাইলে এই গল্পের আরও কোনো মোচড় বা পরবর্তী কোনো অংশ শুনতে চান?